ডলার সংকটে এলসি খোলা নিয়ে এখনো কাটেনি সংকট। রোজার সামনে রেখে কমছে তেল, চিনি সহ ভোগ্যপণ্য আমদানি। মূল্য বাড়ার শঙ্কা, দ্রুত ব্যবস্থার তাগিদ। 400 টাকা উৎপাদন খরচে লবণ বিক্রি হচ্ছে 350 টাকায়। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কক্সবাজারে লবণ চাষিদের। লক্ষ্যমাত্রার বেশি উৎপাদনের আশা কর্তৃপক্ষের। এবং প্রকৃতির অপার সৌন্দর্যে অনন্য রাঙামাটি। পর্যটন খাতে বিশাল সম্ভাবনা থাকলেও নেই সরকারি উদ্যোগ। রাজস্ব হারাচ্ছে সরকার। ঋণ সুবিধার দাবি উদ্যোক্তাদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজনে বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য চট্টগ্রামের কাজীর দেউড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কোমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। যাচ্ছি কোমলদের কাছে সরাসরি। এই 3 পার্বত্য জেলা কেন আবার অস্থির হয়ে উঠছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম, এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন বান্দরবন থেকে এনে জাকির এবং রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজ। তারপর প্রথমে শুরু করি আমদাদ ভাইকে দিয়ে। আমরা শুরু করি, আসলে তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আবারও কেন 3 পার্বত্য জেলা কিছুটা অস্থির হয়ে উঠছে, এবং কারা এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে? ধন্যবাদ। আসলে পার্বত্য চট্টগ্রামকে যখনই আপনি আলোচনা করতে যাবেন তখন পার্বত্য চট্টগ্রামের সন্নিহিত অঞ্চলগুলোর বিষয়টা আপনার বক্তব্যের মধ্যে আনতে হবে। প্রথমত আপনি যদি দেখেন মিজোরাম এবং মণিপুরের এখানে অস্থিরতা বিরাজ করছে, একইভাবে আমাদের সন্নিহিত অঞ্চল আরাকানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আর আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট তার মধ্যেও পার্বত্য চট্টগ্রামের একটা মানসিক, একটা সাইকোলজিক্যাল, একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব সেখানে পড়ছে। এবং বিশেষ করে যখন আমি সন্নিহিত অঞ্চলগুলির কথা যখন বলবো, সেখানে যখন অস্থিরতা এবং যখন সংঘাত চলছে, পার্বত্য চট্টগ্রামে যারা এই অস্ত্রবাজি করে বা দলগুলো আছে, সশস্ত্র দলগুলো, তারা এক ধরনের উৎসাহ বোধ করে। সশস্ত্র দল আছে পার্বত্য চট্টগ্রামে, যেমন মিনিমাম 6টা দল এখন পার্বত্য চট্টগ্রামে। আগে আমরা জানতাম জেএসএস, ইউপিডিএফ, এখন আর সাথে যুক্ত হয়ে 6টাতে আগে চাঁদা দিত 2জনকে, এখন দিতে হয় 6জনকে। আসলে ঠিক বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলবেন? সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে সেখানে যখনই মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে, তারা চাঁদাবাজির পরিধিটা, সেখানে আগে যেমন জেএসএস একসময় যেটা পিসিজিএসএস ছিল, পার্বত্য জনসংহতি সমিতি, সেটাতে ইউপিডিএফ সৃষ্টি হলো, 2টা হলো। ইউপিডিএফ থেকে আবার গণতান্ত্রিক হলো, গণতান্ত্রিক থেকে আরেকটা হলো, এদিকে পিসিজিএসতে ভাগ হয়ে শান্টুর একটা হয়ে গেল, আবার এমএন লার্মার নাম দিয়ে একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপগুলো সেখানে স্বীয় প্রভাব বলয় বিস্তার করার জন্য অস্ত্র যেমন সংগ্রহ করছে, মারামারিতেও তেমন লিপ্ত হচ্ছে। যত বেশি যার বেশি মারামারির ক্ষমতা থাকবে, অস্ত্র যার হাতে বেশি থাকবে, সে তত বেশি অঞ্চলকে সেখানে প্রভাবান্বিত রাখতে পারবে, অর্থাৎ তার থলেতে বেশি করে চাঁদা জমবে। এইটা যেমন আছে, একই সাথে তারা মনে করছে যে অসন্নিহিত অঞ্চলগুলির প্রভাব যে এখানে পড়বে, অস্ত্রবাজি যে হচ্ছে, তারা সেখানে তাদের জানানটা দিচ্ছে তার কি অবস্থান এখানে। যেমন এটার আরও অনেকগুলো কারণ আছে। আপনার যেমন এই যে কয়েকদিন আগে, আজকে থেকে সপ্তাহখানেক আগে, পাঞ্চরিয়া অঞ্চলে তারা 2টা উপদলে, ইউপিডিএফ এবং পিসিজিএস, এই যে শান্টু লার্মার যে দল আছে, সেখানের মধ্যে যে মারামারি হয়েছে, সেখানে 3-4 জন তরুণ খুন হয়েছে। বাট একই সাথে পার্বত্য চট্টগ্রামে সেটাকে যেন ব্যাপ্তি লাভ করতে না পারে, সেনাবাহিনী সেখানে কাজ করে যাচ্ছে। এখন আপনি যে বন্ধ করার কথা বলছেন, আমরা তো আপনার কাছে আবার আসবো। আমরা যেহেতু আপনি বান্দরবনের কথা বলছি, অস্ত্রযুদ্ধ যেটা বান্দরবনে হয়েছে, সে বান্দরবনের আমাদের যে রিপোর্টার এনে জাকির রয়েছেন, আমরা একটু জাকিরের কাছে জেনে আসছি। জাকির, কয়েকদিন আগে তো সেনাবাহিনী যে যৌথভাবে অভিযান চালিয়েছিল রুমলা পাড়ে, সেখানে কিন্তু কেএনএফ একটা আস্তানা ধ্বংস করা হয়েছে। আসলে এখন কেএনএফ একটা ভয়ঙ্কর হয়ে উঠছে, এবং কি অবস্থা বান্দরবনের সার্বিক পরিস্থিতি এবং কেএনএফ এর কি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। বড় পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু এখনো কাঙ্ক্ষিত সেই শান্তি ফিরে আসেনি। এখনো 2024 সালে এসেও কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের রুমার পার হওয়ার পরও পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু এখনো কাঙ্ক্ষিত সেই শান্তি ফিরে আসেনি। এখনো 2024 সালে এসেও কিন্তু পার্বত্য জেলা বান্দরবানের রুমার রোয়াংছড়ি থানচি উপজেলায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। গত 2 দিন আগেও
বান্দরবানের রুমা উপজেলার মুন্নাই পাড়ার একটি গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর আস্তানা ধ্বংস করা হয়েছে। সেখান থেকে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ গোলা বারুদ এবং তাদের ব্যবহার্য সরঞ্জাম কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে। মূলত আসলে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই পার্বত্য জেলায় বিভিন্ন আঞ্চলিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সর্বশেষ যেটি আত্মপ্রকাশ ঘটেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মতো ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু তারা এই বছরের এপ্রিলের 2 এবং 3 তারিখে সোনালীর ব্যাংক এবং রুমাতে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মতো ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু তারা এই বছরের এপ্রিলের 2 এবং 3 তারিখে সোনালীর ব্যাংক এবং রুমাতে অস্ত্র লুট করেছে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর। তারা কিন্তু এই উপজেলাগুলোতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। বিশেষ করে যে তারা যে এলাকাগুলোতে রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের সবশেষ খবর। হ্যাঁ, যাকে ধন্যবাদ আপনার কাছে আমরা অনেক জানলাম কিভাবে কেএনএফ সংগঠিত হয়েছিল এবং কিভাবে তারা একটা বড় ধরনের অপরাধ করেছিল। তারা ব্যাংক ডাকাতি চেষ্টা করেছে এবং অস্ত্র লুট করেছে। আমাদের বান্দরবান প্রতিনিধি যেটা বলছিল কেএনএফ এর একটা কথা বলছে, তারা ব্যাংক ডাকাতির মতো সাহস দেখিয়েছে, অস্ত্র লুট করেছে। এখন আপনি বলেন যে কেএনএফটা কিভাবে আসলো এবং তাদেরকে এখন কিভাবে প্রতিহত করতে হবে আমাদের বাংলাদেশকে? ধন্যবাদ। আসলে কেএনএফ এর বিষয়টা যখন আসছে তখন এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অস্ত্রের, আপনি বলছিলেন অস্ত্রের এখানে যোগানটা কিভাবে বন্ধ করা যায়। শুরুতেই সেটা হচ্ছে এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অন্য জিনিস বাজারে যেমন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখানে অস্ত্রের চাহিদা এবং সরবরাহ। একদিকে চাহিদা আছে, আরেকদিকে সরবরাহের ব্যবস্থা আছে। সেখানে সরবরাহটা হচ্ছে সন্নিহিত অঞ্চল, সেখানে ব্যাপক অস্ত্রের প্রাপ্তি আছে, ছড়াছড়ি অস্ত্রের। আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে অস্ত্রের ছড়াছড়ি আছে। আরেকটু উপরে গেলে সেখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি আছে, তারাও অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাদের প্রচুর অস্ত্র আছে। তো সাগাং ডিভিশনে আরও বেশি অস্ত্রের যোগান আছে, শান স্ট্রিটে আরও বেশি অস্ত্রের যোগান আছে। এগুলি তাদের সাথে কিন্তু অ্যানরুট সবগুলোর সাথে। আর এদিকে চাহিদা আছে, ওদেরও আবার একটা চাহিদা, সেটা হচ্ছে তাদের অর্থের প্রয়োজন। কারণ আরাকান অঞ্চলে অতি সম্প্রতি আপনি যদি দেখেন সেখানে প্রচুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে জাতিসংঘের কথা অনুযায়ী। তো সেখানে তারা সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাংলাদেশে সংগ্রহ করতে গেলে তাদের টাকার প্রয়োজন। টাকার বিনিময়ে তারা অস্ত্র নিচ্ছে। সেটাকে দুই দিকেই, একটা হচ্ছে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন ওই পারে না যেতে পারে, একটা যেমন দেখতে হবে। 2 নম্বর হচ্ছে সেটা যদি হয় তারা অর্থ পাবে না, অর্থ না পেলে অস্ত্র তারা দিবে না। তো এই জিনিসটা কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী, বিশেষ করে সামরিক বাহিনীকে এটা মনে রাখতেই হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমরা একটু রাঙ্গামাটির দিকে যাই। রাঙ্গামাটিতে কিন্তু এই গত সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংঘাত কমে আসলো, চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। আগে তারা বলছে তারা 1 গ্রুপকে চাঁদা দিত, এখন তারা 6 গ্রুপকে চাঁদা দেয়। অর্থাৎ বলা হয় একটা বাজারে যে পণ্য আসবে সেখান থেকে শুরু করে যে তৃণমূলতে যে সবজিগুলি রাঙ্গামাটি বাজারে ঢুকছে, গণহারে চাঁদাবাজি চলছে। সে চাঁদাবাজি এবং রাঙ্গামাটির কী অবস্থা সেটা একটু আমরা জানবো। আমাদের রিপোর্টার রয়েছেন হেফাজত সবুজ। সবুজ, আপনি কি বলবেন রাঙ্গামাটির এখন কি অবস্থা? যেমনটা বলা হচ্ছিল যে পাহাড়ের আসলে এখানকার যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভাতৃঘাতী সংঘাত, পাশাপাশি যে মানুষের খুন, সবকিছু বিষয়গুলো আসলে রাঙামাটিতে সেগুলো বিরাজমান ছিল। তবে একটি স্বস্তির কথা যদি বলা যায় যে 2024 সালের আজকে পর্যন্ত যদি বলি, এই 2024 সালের আজ পর্যন্ত রাঙামাটিতে ভাতৃঘাতী সংঘাতে আসলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একটি বিষয় আছে যে এখানে যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে যে সংঘাত, এখানকার সাধারণ মানুষ যেটা বলছে যে এই সংঘাতগুলো আসলে মূলত যে আধিপত্য বিস্তার বা এলাকা দখলের জন্য হয়ে থাকে এবং এখানকার বাঙালি ভিত্তিক যে সংগঠনগুলো আছে তারা তাদের যে দাবি বা তাদের যে অভিযোগ, তারা বলছে যে এই আঞ্চলিক সংগঠনগুলোই আসলে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে এখানে জড়িত, তাদের সবকিছুই আসলে এভাবে চলছে। তবে রাঙামাটির এই ছিল আমার কাছে তার সর্বশেষ। হ্যাঁ, ধন্যবাদ সবুজ। আপনার কাছ থেকে জানলাম রাঙ্গামাটির অবস্থা। আমরা আবারও ফিরছি নিরাপত্তা বিশ্লেষক মেজর আমদাদুল ইসলামের হাতে। ভাই, আপনার কাছে আমরা জানতে চাই সর্বশেষ, আমরা এখন শেষ করব, এখন এই সন্ত্রাসীদের প্রতিরোধ, অস্ত্রবাজদের প্রতিরোধ করে 3 পার্বত্য জেলাকে নিয়ে যে আমাদের উন্নয়নের ধারাটি চলছে সেই উন্নয়নের ধারায় এগিয়ে যাওয়া, সেটা কিভাবে সম্ভব হবে?
ধন্যবাদ। এটা দুইটা অ্যাপ্রোচ থাকতে পারে, একটা হচ্ছে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ, আরেকটা হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে তাদের যে চলাচল এগুলির অবারিত যেন না হয়, চাঁদাবাজিটা যেন অবারিত না হয়, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, চেক দিতে হবে তাদেরকে। আর স্ট্র্যাটেজিক যেটা অ্যাপ্রোচ হবে সেটা হচ্ছে সেখানে ব্যাপকভাবে একটা ধরনের মোটিভেশন মানুষের মধ্যে, এবং যারাই অস্ত্রবাজিতে তরুণ সমাজ যারা জড়িয়ে পড়ছে তারা যেন এই কাজে জড়িয়ে না পড়ে, সেটার জন্য তাদের মধ্যে এক ধরনের মোটিভেশনাল কার্যক্রম বাংলাদেশ সরকারকে, যারা ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে, এবং এই যে যেমন ধরেন উপজেলা আছে, পার্বত্য জেলা পরিষদ আছে, পার্বত্য ডেভেলপমেন্ট বোর্ড আছে, তাদের কিন্তু কার্যক্রমগুলোকে তাদেরকে অনেক বেশি এগিয়ে নিতে হবে। এটা হলো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। আর এই টেকনিক্যালটা হচ্ছে ধরো যারা যদি খবর পায় যারা অস্ত্র আছে সেখানে তাকে নিউট্রালাইজ করা, এগুলোর মাধ্যমে কিন্তু এটাকে সামাল দেওয়া যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছি নিরাপত্তা বিশ্লেষক যে পার্বত্য অঞ্চলের মেজর অবসরপ্রাপ্ত আমদাদুল ইসলামের সাথে। আমরা মূলত আলোচনা করছিলাম 3 পার্বত্য যে বর্তমান যে পরিস্থিতি, চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, অস্ত্রবাজি চলছে, সেটি কিভাবে দমন করা যায়। অস্ত্রের রুট যেমন বন্ধ করতে হবে, ঠিক তেমনি অস্ত্রধারী প্রতিরোধ করতে হবে। আবারও মেজর অবসরপ্রাপ্ত আমদাদুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বান্দরবন থেকে যুক্ত হওয়া এনে জাকির এবং রাঙামাটিতে যুক্ত হওয়া হেফাজত সবুজকে। আমরা যে আলোচনা করছিলাম আজকের এই আলোচনা এখানে শেষ করছি। পার্বত্য অঞ্চলের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কোমল দে, সাথে ছিলেন অতিথি ও সহকর্মীরা। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতায় তেল, চিনির মতো ভোগ্য পণ্যের আমদানি কিছুটা কমছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হয় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এর মধ্যে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। এই অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও ক্যাবের। শাখাটুপুর ক্যামেরায় কোমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে 4,38,000 মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 6,45,000 মেট্রিক টন, অর্থাৎ 2,07,000 মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে 1.5 লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল, পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই 4 মাসে 1 লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন। তেল এবং চিনি এগুলো আমদানি হচ্ছে, এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে রমজানকে সামনে রেখে এলসি খোলা ভোগ্য পণ্যের আমদানিও শুরু হয়ে গেছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। যে যাবে বাজার কমার কথা, কিন্তু সেটা কমতেছে না, কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না। ব্যাংকে টাকা দিতে পারতেছে না, এখানে সিজনে গেলে ওরা বিভিন্ন ধরনের মানে অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে মানে গত বছর তুলনায় একটু কম হচ্ছে। বাড়তে থাকা ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে উদার হওয়ার নির্দেশ দেওয়া, আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে। ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে, আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাব। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট, এই সংকটটা দূর করার জন্য, ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে, আমদানিকারকের প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করছি। বাংলাদেশে বছরে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি এবং 22 থেকে 24 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় 3 থেকে 6 মাস আগেই এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাঠ পর্যায়ে 1 মণ লবণের দাম 300 থেকে 350 টাকা, কিন্তু লবণের উৎপাদন খরচই পড়ছে 400 টাকার বেশি। এতে উৎপাদনের মৌসুম শুরু হলেও মুখে হাসি নেই কক্সবাজার উপকূলের লবণ চাষিদের। পরিস্থিতি বিবেচনায় ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলার রিপোর্ট।
শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় লবণ উৎপাদনে চাষিদের ব্যস্ততা, কিন্তু এবার আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে নামতে দেরি হয় কক্সবাজার উপকূলের চাষিদের। তার উপর লবণের দামও নিম্নমুখী। এমন শঙ্কার মধ্যেই আগামী মে মাস পর্যন্ত চলতি মৌসুমের লবণ উৎপাদন চলবে। চাষিদের দাবি, মাঠ পর্যায়ে প্রতিমন লবণে উৎপাদন খরচ 400 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 300 থেকে 350 টাকায়। এদিকে গেল বছরের অবিকৃত 4 লাখ মেট্রিক টন লবণ এখনও মজুত রয়েছে মাঠে। এই অবস্থায় লোকসানের সংখ্যায় লবণ চাষিরা। লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই, কেন একটু বাড়ে কেন একটু কমে, আমাদের লোকসান হয়। তেল খরচ আছে, পলিথিন খরচ আছে, মাঠও লাগে দেওয়া করে। এখন আর বেশি কিনে টিয়া বাইদে ইয়া তোনার আরো কম। বর্তমানে লবণের মূল্য 280 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা। তাদের উৎপাদন কষ্টই পড়েছে প্রতি মনে 350-এর উপরে। আবহাওয়া অনুকূলে থাকলে লবণ শিল্পে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কর্তৃপক্ষ। অতীতের যেগুলো আবহাওয়ার ইতিহাস আমরা দেখছি, সেক্ষেত্রে সাধারণত সিজনের শেষ দিকে আমরা আবার সিজনটা ভালো পাই। তো সেক্ষেত্রে এটা আশা করছি আমরা আবহাওয়া ওই সময় অনুকূল থাকলে এটা কাভার হয়ে যাবে। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন, আর গেল 15 দিনে লবণ উৎপাদন হয়েছে মাত্র 55 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগের সময় থাকছে নৌবন্দর ঘোষণার এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধুনিক জেটি নির্মাণ কাজ শুরু। বছরে 10 লাখ মেট্রিক টন পণ্য ওঠানামার সক্ষমতা, গুরুত্ব বাড়বে আন্তর্জাতিকভাবে। ঘোষণার এক যুগেরও বেশি সময় পর মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে নৌবন্দরের নির্মাণ কাজ। কাজ শেষ হলে বন্দর দিয়ে বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করা যাবে। ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন, গুরুত্ব বাড়বে আন্তর্জাতিকভাবেও। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর অর্থনৈতিকভাবে ব্যবসার গতি ত্বরান্বিত করতে 2010 সালে নৌবন্দর ঘোষণা করা হয়, অথচ এক যুগের বেশি সময় কেটে গেলেও হয়নি আধুনিক মানের কোনো জেটি। বছরের পর বছর ধরে জরাজীর্ণ দুটি অস্থায়ী জেটিতে চলে হাজার হাজার মেট্রিক টন পণ্য ওঠানামার কাজ। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবির মুখে 3টি আধুনিক মানের জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যে প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালে 17 আগস্ট। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় 8 মাস পর চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় বন্দরটির দৃশ্যমান কার্যক্রম। এতে পূর্বাঞ্চলের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন। পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য রপ্তানিতেও ভোগান্তি কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। এখন যে কার্গো জটিলতা আছে, মাল উড়ান যে সমস্যা হচ্ছে, এগুলো অনেকটা কমে যাবে। বিভিন্ন দেশে বিদেশের মালামাল যাবে, রোড আনরুট হবে, আমার এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। বন্দরটির কাজ শেষ হলে আন্তর্জাতিকভাবেও গুরুত্ব বাড়বে আশা কর্তৃপক্ষের। বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে। কার্গো এখানে আসবে, কার্গো ভিড়বে, কার্গো মাল লোডিং আনলোডিং হবে, সেটার এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে একটা মডার্ন ফ্যাসিলিটি হবে। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে যাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। 2026 সালে জুনে বিশ্বব্যাংকের অর্থায়নে 5 একরের বেশি জায়গার উপর 210 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন আশুগঞ্জ নৌবন্দরটির কাজ শেষ হলে আন্তর্দেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়বে এই বন্দরের গুরুত্ব, এমনটি মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজারের রেগুলেটর ভেঙে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। ভাঙন ঠেকাতে ছোট ফেরি নদীতে ড্রেজিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতেও কাটেনি আতঙ্ক। স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। 26 আগস্ট ভারতের পাহাড়ি ঢল ও বন্যার পানির তীব্র তোড়ে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজারের 23 ভেল্ট রেগুলেটর। এতে পানির স্রোতে মেঘনার মোহনায় ছোট ফেনী নদীতে বাড়ে নদী ভাঙন। জোয়ার ভাটার প্রভাবে ভাঙতে শুরু করে লোকালয়। ঘরবাড়ি, মসজিদ, দোকানপাট সহ নদী গর্ভে বিলীন হয় অনেক ফসলি জমি।
নদী ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ড্রেজিং কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু আতঙ্ক কাটেনি স্থানীয়দের। দ্রুত নতুন করে রেগুলেটর নির্মাণের দাবি তাদের। রেগুলেটরটা ধ্বংস হওয়ার পর থেকে প্রতিনিয়ত আমাদের যে বাড়িঘর যা কিছু আছে সবকিছু বিলীন হয়ে যেতেছে। রেগুলেটরটা যদি আবার পুনর্নির্মাণ করা যায় সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের দাবি থাকবে আধুনিক এবং টেকসই রেগুলেটর যেটা যেন করা হয়। নদীর মাঝখান দিয়ে যদি ড্রেজিংয়ের মাধ্যমে একটা খাল খনন করে পানির ফ্লোটা পরিবর্তন করা যায় তাহলে এখানে ভাঙনটা রোধ হবে। সদর প্রসারী পরিকল্পনার মাধ্যমে ভাঙনের স্থায়ী সমাধানের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কারিগরি দিকগুলো যখন নির্ধারিত হবে তারপরে ওটার প্রকল্পের আন্ডারে এখানে রেগুলেটর বানানো হবে এবং তখন সেটা স্থায়ী একটা সমাধান হবে। ছোট নদী ঘিরে 4 উপজেলা 2 লক্ষাধিক মানুষের বসবাস। দ্রুতই সমাধানের প্রত্যাশা তাদের। সময় সংবাদ, নোয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। খাগড়াছড়ির লম্বাছড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু। উচ্ছ্বসিত 15 গ্রামের শিক্ষার্থী, ঝরে পড়ার হার কমে যাওয়ার আশা। শুষ্ক মৌসুমেও ভাঙছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব 200 পরিবার। ভুক্তভোগীরা বলছেন, বিগত সরকারের সংসদ সদস্য মন্ত্রীরা একাধিকবার ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে আশার বাণী শুনিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। এবার প্রতিশ্রুতি নয়, জনপদ রক্ষায় দৃশ্যমান কাজ দেখতে চান তারা। চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা 3 নদীর মোহনা থেকে এই এলাকা দিয়ে ছুটে গেছে ডাকাতিয়া নদী, যেখানে বাঁক সৃষ্টি করেছে এই নদী। বর্ষা কি শুষ্ক, সব মৌসুমে ঢেউয়ের সঙ্গে স্রোত। বালুবাহী জাহাজ চলাচলে এতে সৃষ্টি হয় নতুন মাত্রা, ফলে ভাঙন শুরু করে নদী পার। এরই মধ্যেই 2 শতাধিক বসত বাড়ি, মসজিদ, কবরস্থান, বাগান আর ফসলি জমি। অনেকেই নিজ উদ্যোগে বাঁশ গেড়ে ভাঙন ঠেকানোর ব্যর্থ চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে বিগত সরকারের আমলে নানা প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্য জায়গা থাকি মানুষের বাড়ি বাড়ি থাকি অন্যান্য আস্থানে নাই, একের পর এক জায়গা পাল্টাইতে 4বার বাড়ি করছে। এইভাবে ভাঙ্গা আমাদের ভিটটা আন্দালা লোকে লাগিয়েছে। এদিকে নদীটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ এলাকাবাসী। 200 পরিবার আছে এলাকা যারা হুমকির মুখে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে আমাদের খুব শীঘ্রই এই পাড়টাকে সংরক্ষণ করা হয়। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যেই তারা এটার জন্য একটা প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, কিন্তু মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া পাড়ে 5 শতাধিক পরিবারের বসবাস। এদের মধ্যে ভাঙনের শিকার হয়েছেন 200 পরিবার। সব হারিয়ে যাদের বেশিরভাগই এখন অন্যত্র বসবাস করছেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়ির 15টি গ্রামে ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। এজন্য পায়ে হেঁটে 12 কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো শিক্ষার্থীদের। দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত হতে যাচ্ছে দীঘিনালার লম্বাছড়া সহ কয়েকটি এলাকা। এলাকাবাসীর দাবির মুখে 2023 সালের ডিসেম্বরে জেলা প্রশাসন লম্বাছড়া একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। 10 মাসের মধ্যে কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান। গত সপ্তাহে বিদ্যালয়টির নতুন আরেকটি ভবন নির্মাণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। দীর্ঘদিন পর হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম এলাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুতই একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভূপ্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে অনন্য রাঙামাটি, অথচ জেলার পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা থাকলেও নেই সরকারি উদ্যোগ। এতে পর্যটন খাতে রাজস্ব হারাচ্ছে সরকার। উদ্যোক্তাদের দাবি, নিয়ম সহজ করা সহ ঋণ সুবিধা মিললে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে পাহাড়ি জনপদ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সুবিশাল সবুজ পাহাড় আর নীল আকাশের সাদা মেঘের ভেলা, নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নয়নাভিরাম এই সৃষ্টি যে কাউকে সহজেই বিমোহিত করে। প্রকৃতির এমন মোহিত রূপ দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় পাহাড়ি জনপদ রাঙামাটিতে। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে সরকারিভাবে নেই কোনো উদ্যোগ।
উদ্যোক্তাদের দাবি সরকারি উদ্যোগ, বিধিবিধান, বিদেশি পর্যটক আগমনের নীতিমালা শিথিল, ব্যাংক ঋণ সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা গেলে রাঙামাটি পর্যটন খাতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্করণ দরকার, সেটা যদি সরকারিভাবে নেওয়া হতো আমার মনে হয় এখানে রাঙামাটির পর্যটনটা আরো অনেক বেশি এগিয়ে যেত। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন সহ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। কি সমস্যা, কোথায় প্রতিবন্ধকতা রয়েছে, সেই বিষয়গুলো যদি আমার সামনে উপস্থাপন করে তাহলে আমি ব্যাংকের সাথে কথা বলে দেখব যে কোথায় প্রতিবন্ধকতা আছে। রাঙামাটিতে ব্যক্তি পর্যায়ে শতাধিক রিসোর্ট ও 11টি হাউস বোট থাকলেও সরকারি পর্যায়ে একটি ঝুলন্ত সেতু ও মোটেল ছাড়া কোনো স্থাপনা নেই। সময় সংবাদ, রাঙামাটি। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 নভেম্বর বিকেলে কক্সবাজারের টেকনাফ থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিলেন 6 মাঝি মাল্লা। পরে নাফ নদীতে ভাটার কারণে ট্রলার দুটি মিয়ানমারের সীমানায় ঢুকে পড়ে। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। পরে স্বজনদের কাছে ফোন করে বিষয়টি জানায় আটক মাঝিরা। বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন KNF এর একটি আস্তানায় 14 নভেম্বর অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিভাগের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিত্যপণ্যের উচ্চমূল্যে পিষ্ট সাধারণ মানুষ, কমেছে তেল চিনির আমদানি। রমজান সামনে রেখেও বাড়েনি এলসি খোলা। পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা, বিশেষ পদক্ষেপের তাগিদ। এবং 400 টাকা উৎপাদন খরচের লবণ বিক্রি হচ্ছে 350 টাকায়। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কক্সবাজারের লবণ চাষিদের। লক্ষ্যমাত্রার বেশি উৎপাদনের আশা কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট, ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।